একটু আপনাকে বিব্রত করতে চাই। জি, ধরেন জি। যে বাংলাদেশের রাজনীতিতে নানা মানে গুঞ্জন যদি বলি যে অনেক সময় বলা হয় যে ডিজিএফআই পার্টি হুম। এবং যেহেতু আপনি জনতার দলের শীর্ষস্থানীয় নেতা, এই পার্টিটাকেও যেহেতু অনেক আর্মি পারসন এখানে আছে, অনেকে এরকম বলতে চায়। এইটাকে আপনি কিভাবে না দেখবেন? এটাকে অনেকে বলে প্রিন্স পার্টি, কিংস পার্টি এরকম নাম দেয়। এই জাতীয় পার্টিগুলোর বৈশিষ্ট্য কি? এগুলা নির্বাচনের আগে সৃষ্টি হয়। এবং আপনি যদি নির্বাচনী পলিটিক্সটা বুঝে থাকেন, বাংলাদেশের পলিটিক্স ২ রকম। একটা হচ্ছে সারা বছরের পলিটিক্স, আরেকটা হচ্ছে নির্বাচনের আগের পলিটিক্স। নির্বাচনী পলিটিক্সের অনুষঙ্গ হচ্ছে এই জাতীয় কিংস পার্টি। এদের তৈরি করা হয় হচ্ছে নির্বাচনকালীন কিছু বিশেষ সুবিধার জন্য। যেমন আমি খুব সংক্ষেপে যদি আপনাকে বলি সেটা হচ্ছে, ধরেন আপনার একটা কিংস পার্টি আছে। ওই কিংস পার্টি মনে করেন যে এ এ একটা আ ইয়েতে সংসদীয় এলাকায় একটা আসনে সে তার একজন প্রার্থী দিল। তো ওই আসনে ধরলাম কথার কথা আমি যে ১০০ পোলিং বুথ আছে। তাহলে ১০০ পোলিং বুথে সে ২০০ পোলিং এজেন্ট পাবে ন্যাচারালি। রাইট। এই ২০০ পোলিং এজেন্ট ওই বড় পার্টিগুলা করে কি কিনে নেয়। কিনে নিয়ে কেন্দ্র শক্তিশালী করে এবং এই পার্টিটার অস্তিত্ব দেখবে যে ইলেকশনের পরে হারায় যায়। আচ্ছা। ঠিক আছে? তো এবারের ইলেকশনে তো মজার অনেক ঘটনা ঘটছে। যেমন ধরেন আমরা এরকম আ মানে বিদগ্ধ রাজনীতিবিদ দেখছি যারা আমাদের দেশ কাঁপায় ফেলছে, শাহবাগ নাড়ায় ফেলছে। কিন্তু পরবর্তীতে নিজের দল বিক্রি করে দিয়ে এখন মনে করেন যে একটা বড় দলের মার্কায় গিয়ে একটা পদ-পদবি নিয়ে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এটা এক ধরনের বিলীন। আর কিংস পার্টির বিলীন হচ্ছে এরা তৈরিই হয় বিলীন পরিকল্পিতভাবে হওয়ার জন্য। ওই সময়ে নির্বাচনী একটা মানে সহযোগিতা অথবা একটা সুবিধা পাওয়ার জন্য এবং নির্বাচনের পরে আপনি দেখবেন এই পার্টির অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক আছে? আমাদের ক্ষেত্রে অনেকেও এরকম ধারণা করেছিল বিকজ মিলিটারি অফিসারের ইনিশিয়েটিভ এ করা পার্টি তো। তো পরে এখন মানুষ বুঝতে শুরু করছে যে ১ম যে জিনিসটা তারা বুঝছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবারের ইলেকশনে ২১ জন এমপি মানে আমাদের কনটেস্ট করছে। এবং ইলেকশনের পরে আ আমরা কিন্তু হারায় যাই নাই। বরং আমরা ক্রিয়াশীল এখন আছে। সংগঠিত হচ্ছি। কারণ আমাদের বয়স খুব কম। আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অথবা যেকোনো একটা কর্পোরেট কোম্পানিও আপনি দেখবেন রাতারাতি সে কিন্তু রেভিনিউতে আসে না। রাইট। সুতরাং ওই টাইমটা দিতে হয়। একটা গাছকে আপনি আজকে বপন করলেন, কালকে বলবেন কাঁঠাল দাও, এটা হয় না। কিছু ঐতিহাসিক ব্যত্যয় অথবা ব্যতিক্রম থাকে। এটা আপনি আবার সবসময় অ্যাকসেপ্ট করতে পারবেন না। যেমন কথার কথা এনসিপির কথা যদি আপনি বলেন। এনসিপি ধরেন এই জুলাই আন্দোলনের ক্রিয়েশন ফেজ এর সাথে জড়িত ছিল এবং শুরু থেকে তারা ওই এক্সপেকটেশনটা ক্রিয়েট করতে পারছে। অনেকে বিলিভ করে ওরা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, আজকেও কিন্তু সবার সেলুট পাইতো। কিন্তু ডক্টর ইউনূস হয়তো ওইভাবে চাইছে, এইজন্য তড়িঘড়ি করে তারা একটা পলিটিক্যাল পার্টি করছে। তারা খুব দ্রুত নমিনেশন পেয়ে মানে সিগনেচার ক্রিয়েট করার চেষ্টা করছে। দিন শেষে ৬ টা সিট পাইছে, তাও আবার বিরোধী দলে। ঠিক আছে? সো এখন ধরেন এটা আসলে কতদূর যাবে? এখন দেখেন ওদের কিন্তু এই ফেজটা শুরু হইলো। তাদেরকে এই স্ট্রাগল এর ভিতর দিয়ে যেতে হবে। একটা পার্টির ক্রিয়েশন এবং উপরে ওঠার যে ক্রিয়েশন ফেজটা থাকে। বিএনপির কথা ধরেন আপনি আবার। বিএনপি তৈরি হইছে যখন জিয়াউর রহমান উর্দি পড়া ছিলেন। রাইট? রাইট। সুতরাং উনার ওই ক্যাপাসিটি ছিল যে ডে 1 থেকে একটা দলে এরকম বিগ ফিশদেরকে টেনে এনে দলটাকে দাঁড় করায়া জাগো দল থেকে তারপরে বিএনপি থেকে মনে করেন যে এক্সপান্ডেশন। দিস আর এক্সেপশনস। নরমালি যেটা হয় আপনাদের আমাদের যাদেরই পলিটিক্যাল পার্টি আছে তারা দেখবেন যে ছোট করে শুরু করে। আস্তে ঢাকায় মনে করেন যে ব্যাপ্তি লাভ করে, তারপরে দেশব্যাপী ব্যাপ্তি লাভ করে। ইট টেকস টাইম। আমরা ওই সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এই জায়গায়। আর ছোট্ট আরেকটা নক্তা এই জায়গায় দিয়ে রাখবো সেটা হচ্ছে যে অনেকে বলে যে আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে পলিটিক্সে আসার ব্যাপারটাকে অনেকে কটাক্ষ করে। এই জায়গাটায় আমি ফিল করি যে এটা পিওরলি এনভি অথবা জেলাসি থেকে করে। আর কিছু না। কারণ কোনো যোগ্যতায় একজন আর্মি মানে সেনা সদস্য একজন বাংলাদেশের সাধারণ নাগরিকের চেয়ে তো কম দেশপ্রেমিক না। দিস ইজ পয়েন্ট নাম্বার রাইট। 1। ২ নাম্বার হচ্ছে তার তো মানে রেকর্ড আছে, অনেকে অসৎ হইছে, অনেকে দুর্নীতিতে জড়াইছে। এটা তো সাধারণ পাবলিকও জড়াইছে। সুতরাং এই জায়গাটায় আপনার দেখার বিষয় হচ্ছে উনি যে কথা বলতেছে তার কি কোনো দুর্নীতিগ্রস্ত ব্যাকগ্রাউন্ড আছে কিনা? ৩ নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের দেশের পলিটিশিয়ানদের ভেতরে যে অনেকগুলা মানে নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলা আছে, এইটা ন্যাচারালি উনাদের ভিতরে কম থাকে। আর ঐতিহাসিকভাবে ধরেন আগেকার দিনে কি হইতো? রাজাকে একই সাথে যোদ্ধা হইতে হইতো। রাইট। কারণ যুদ্ধক্ষেত্রে রাজা কিন্তু হাত গুটায় বসে থাকতে পারত না। আপনি যদি আমেরিকান হিস্ট্রি দেখেন তাদের ৪২ জন প্রেসিডেন্টের ভিতরে ৩৭ জনই হচ্ছে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। কোনো না কোনোভাবে না, মিলিটারি আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো সেও তো যোদ্ধা ছিলেন যোদ্ধা স্বয়ং। ছিলেন। উনি বাংলা মুসলমানদের ১ম জেনারেল। সো এইজন্য আমি বললাম যে যারা আমাদের সাধারণ পাবলিক যারা বুদ্ধিজীবী তারা কিন্তু বোঝে
যে না এরা অ্যাটলিস্ট প্রবলেম সলভিংটা করতে পারে। আর যেই জিনিসটা আমার এখন খুব ভাল লাগে যে সাধারণ জনগণ যারা আছে তারা অ্যাপ্রিসিয়েট করতেছেন। আমাদের মিলিটারি অফিসার যারা আছে তাদেরও কিন্তু একটু মানে টিউনিং এর ব্যাপার থাকে। যেমন আপনি যখন চাকরিতে থাকেন তখন আপনার মেজাজ এবং ইয়ে থাকা লাগে হচ্ছে যোদ্ধার মতো। কিন্তু যখন আপনি পলিটিক্সে আসবেন তখন কিন্তু ওই যে রোমান যে সিজাররা ছিল তাদের মতো আপনার হইতে হবে। মানে একই সাথে আপনাকে পার্লামেন্ট অথবা সিনেটও বুঝতে হবে, আবার একই সাথে আপনাকে যুদ্ধের ভাষাও বুঝতে হবে। বাট পাবলিকের সাথে আপনার ভাষা হবে হচ্ছে সার্ভিসম্যানের মতো। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের পাবলিকের সার্ভেন্ট। আমাকে যখন একজন বলে মানে একটা মানে ধমক দেয় অথবা ইয়ে করে, আগে হইলে আমি কিন্তু এটা ইয়ে করতাম, রিঅ্যাক্ট করতাম। যে না আমি তো ভুল করিনি কেন আপনি বলছেন? কিন্তু এখন আমি রিঅ্যাক্ট করি না। কারণ আমি ভুল করি নাই। কিন্তু আমার পার্টির কেউ না কেউ হয়তো এরকম একটা কথা বলছে যেটা তাকে হার্ট করছে। দিস আর দ্য ট্রানজিশন ফেজেস উই গো।